হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গ্যাবেটু। আজকে কিন্তু আমরা ইংলিশ গ্রামার থেকে কিন্তু টেন্স নিয়ে আলোচনা করব। পিএসসি আইসিডিএস সুপারভাইজার প্রমোশন, ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মিসলেনিয়াস মেন্স যাদের আছে তাদের কিন্তু অবশ্যই হেল্প করবে। এবং বেসিক থেকে কিন্তু একদম শুরু থেকে কিন্তু একদম আমরা ইংলিশ গ্রামারটা রিভিশন আবার কিন্তু শুরু করছি আজকে থেকে। অবশ্যই ডাব্লিউবিসিএস প্রিলিমস তোমরা জেনে গেছো যে 25 তারিখ থেকে কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে ডিসেম্বর মাসে 24 কি 25 তারিখ এরকম থেকে। এবং ডেট দিয়েছে প্রায়, মানে শোনা যাচ্ছে এটা অ্যাডভার্টাইজমেন্টের সাথে হয়তো ডেটটাও দিয়ে দেবে। মার্চ মাসে কিন্তু প্রিলিমিনারি 2021 সালের কিন্তু ডাব্লিউবিসিএস হবে। সুতরাং গ্রামার পার্টটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এছাড়াও মিসলিনিয়াস মেন্স তো রয়েছেই, এবং যারা আইসিডিএস প্রমোশনের পরীক্ষা দিচ্ছেন তাদের তো রয়েছেই। সমস্ত ক্লাসের আপডেট কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপ গিফট অফ দ্য গ্যাবিট, ওখানে কিন্তু সমস্ত ক্লাসের আপডেটগুলো, নোটিশগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ সবসময় হয়তো ভিডিও করে দেওয়া হয় না, কিন্তু নোটিশগুলো, শর্ট নোটিশগুলো দিয়ে দিই টেলিগ্রামে। তাই অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন করেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি জয়েন করে যেতে পারবেন। ওকে। আর আইসিডিএস সুপারভাইজার প্রমোশনের জন্য তো আমাদের মক টেস্ট এর আগে ঘোষণা করেছি, যেটা এখন অনলাইন অ্যাডমিশান কিন্তু চলছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু অনলাইন অ্যাডমিশান ডেট শেষ হয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। প্রত্যেক সানডে করে কিন্তু ফুল মক নেওয়া হবে, 400 মার্কসেরই মক নেওয়া হবে, অবশ্যই অ্যান্সার কি দেওয়া হবে। তাই জন্য কিন্তু অবশ্যই যারা প্রমোশনের ক্যান্ডিডেট রয়েছেন তারা ভিডিও ডেসক্রিপশন বক্স কিন্তু ভালো করে চেক করেন, এবং এর আগে কিন্তু সমস্ত ডিটেলসটাই কিন্তু একটা ভিডিও করে বলে দেওয়া হয়েছে। চলুন আজকে কিন্তু আমরা চটপট টেন্স কিন্তু শুরু করছি, ঠিক আছে? একদম বেসিক থেকে কিন্তু শুরু করছি, এবং অবশ্যই কিন্তু আমার সাথে সাথে আপনারাও কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবেন যখন এক্সাম্পেলগুলো কিন্তু দেব, ঠিক আছে? বাড়িতে কিন্তু উত্তরগুলো করার চেষ্টা করবেন এবং কতটুকু কী হচ্ছে সেটা কিন্তু দেখবেন। টেন্স টেন্স কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। টেন্সটা যদি আমরা ঠিকঠাক না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের ইংলিশ গ্রামার করতে অনেকটাই কিন্তু অসুবিধা হবে, ঠিক আছে? একটু ভালো করে মন দিয়ে জাস্ট শুনে যান। টেন্সের আমরা যদি বলি ডেফিনেশন কী আছে বা টেন্সের সংজ্ঞা কী আছে, একটি কাজ সংগঠিত হওয়ার সময়কেই আমরা কি বলছি না টেন্স বলছি। অর্থাৎ একটি কাজ কখন সংগঠিত হয় সেটিকেই সংগঠিত হয়েছিল কিংবা সংগঠিত হয় নাকি সংগঠিত হবে, এমনই অর্থ প্রকাশকে কিন্তু ভার্বের পরিবর্তনে আমরা টেন্স কিন্তু আজকে আলোচনা আমরা করব, ঠিক আছে? তাহলে টেন্সের সংখ্যা বোঝা গেল, ঠিক আছে? তাহলে আমি একটা টেন্সের ধরুন একটা উদাহরণ দিচ্ছি, আরেকবার বলছি যে একটি কাজ সংগঠিত হওয়ার সময়কে আমরা কি বলছি টেন্স। অর্থাৎ একটি কাজ কখন সংগঠিত হয়, সেটিকে সংগঠিত কখন করা হয়েছিল বা সংগঠিত হবে নাকি সংগঠিত হয়েছে, এরকম ক্ষেত্রেই কিন্তু এমন অর্থ প্রকাশে ভার্বের পরিবর্তনে আমরা কি করি টেন্স কিন্তু ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল দেখুন, একটা এক্সাম্পল দিই তাহলে ভালো বুঝতে পারবেন। এক্সাম্পল দিয়েছি কি, আই ডিজার্ভ, DEACRVE, ডিজার্ভ ইউ, আই ডিজার্ভ ইউ অ্যাজ এ সুপারম্যান, আই ডিজার্ভ ইউ অ্যাজ এ সুপারম্যান, ঠিক আছে? তার মানে কি, তার মানে আমি তোমাকে একজন মহামানব হিসাবে দাবি করি, ঠিক আছে? আবার এইটাকেই দেখুন আরেক রকমভাবে আমি লিখছি যে আই ডিজার্ভ, DEACRVED, ডিজার্ভ, ইডি আছে কিন্তু, ইউ অ্যাজ, আই ডিজার্ভ অ্যাজ এ সুপারম্যান, আই ডিজার্ভ ইউ অ্যাজ এ, এখানে কিন্তু একটা ইডি যোগ করলাম, অর্থাৎ আমি তোমাকে একজন মহামানব হিসাবে দাবি করেছিলাম, ঠিক আছে? আই ডিজার্ভ ইউ অ্যাজ এ সুপারম্যান, আমি তোমাকে মহামানব হিসাবে দাবি করেছিলাম, ঠিক আছে? এটাকে আবার আমি আরেক রকমভাবে লিখছি, দেখুন যে, আচ্ছা পরবর্তী পেজে লিখি, আই উইল ডিজার্ভ, I will deserve
ইউ অ্যাজ এ সুপারম্যান। আই উইল ডিজার্ভ ইউ অ্যাজ এ সুপারম্যান, অর্থাৎ আমি তোমাকে একজন মহামানব হিসাবে দাবি করব। ঠিক আছে, বোঝা গেল যে আমি তোমাকে একজন মহামানব হিসাবে দাবি করব। তাহলে প্রথমটা আমি কি লিখলাম, আই ডিজার্ভ ইউ অ্যাজ এ সুপারম্যান। ঠিক আছে, মানে আমি তোমাকে একজন মহামানব হিসাবে দাবি করি। তারপরে আই ডিজার্ভ ইডি ইউ অ্যাজ এ সুপারম্যান, আমি তোমাকে একজন মহামানব হিসাবে দাবি করেছিলাম। এগুলো সবকটাই কিন্তু টেন্স। ঠিক আছে, টেন্স বিভিন্ন সময়কে কিন্তু আমরা বোঝাচ্ছি। তারপরেরটা আমরা কি দেখছি না, আমি তোমাকে একজন মহামানব হিসাবে দাবি করব। এই যে তিনটে বাক্য দেখলাম, প্রথম বাক্যটা আমরা কি দেখলাম, প্রথমটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, দ্বিতীয় যেই বাক্যটা ডিজার্ভ সেটা পাস্টে রয়েছে, এবং তৃতীয় যেই বাক্যটা যেটা উইল ব্যবহার হয়েছে সেটা আমরা দেখেছি ফিউচার কিন্তু সময়কে বোঝাতে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে কোনো কথা, টেন্সের মূলত কথা হলো ভার্বের পরিবর্তন নিয়ে। টেন্স মানে সেন্টেন্সের কিন্তু ভার্বের পরিবর্তন। ভার্ব আমরা জানি তিনে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপেল, না জানলে কিন্তু অবশ্যই সেই জায়গাটা কিন্তু ভালো করে একটু জেনে নিন যে কোনটা প্রেজেন্ট, তারপরে কোনটা পাস্ট এবং কোনটা পাস্ট পার্টিসিপেল ভার্বের অবশ্যই। ঠিক আছে, যেরকম ধরুন টেন্সের গতকাল ইয়েস্টারডে, আজ যেরকম টুডে, আগামীকাল যেরকম টুমোরো। গতকাল এখানে আমরা কি বোঝাই, আমরা কিন্তু পাস্ট টেন্স বোঝাতে গতকালকে বোঝাই। আজ বলতে গেলেও সবাই জানা, আমি তাও একটু বলে দিচ্ছি। আজ বলতে আমরা টুডে অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে বোঝাই, এবং আগামীকাল টুমোরো বলতে আমরা ফিউচার টেন্সকে বোঝাই। যার কারণে কিন্তু টেন্স আমরা ক ভাগে ভাগ করছি, 3 ভাগে কিন্তু আমরা টেন্সকে ভাগ করছি। ঠিক আছে, এটা হলো প্রেজেন্ট টেন্স লিখলাম, এটা আমি লিখলাম পাস্ট টেন্স, আর এটা আমি লিখলাম ফিউচার টেন্স। ঠিক আছে, 3 ভাগে কিন্তু ভাগ করছি। সবকটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব না, আজকে কিন্তু প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব, তারপরে পাস্ট, তারপরে কিন্তু ফিউচার এক এক করে কিন্তু আসবে। এইবার আবার এই প্রেজেন্ট টেন্সের মধ্যে কিন্তু অনেকগুলো প্রেজেন্টের ভাগ রয়েছে, যেরকম প্রেজেন্ট সিম্পল টেন্স রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। সেরকম পাস্ট টেন্সের মধ্যেও আমরা জানি কি পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পারফেক্ট পাস্ট, পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু রয়েছে। ফিউচারের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকমভাবে কিন্তু টেন্স কিন্তু রয়েছে। ঠিক আছে, তো প্রথমে আমি তাহলে কি আলোচনা করব, প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলছে। ঠিক আছে, প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স সম্বন্ধে কিন্তু আমরা আলোচনা প্রথমে করছি প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কাকে বলছি, যে টেন্স দ্বারা বর্তমানকালের সাধারণ কোনো কাজ করা হয় এমন অর্থ দিয়ে থাকে তাকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স কিন্তু বলছি। যেরকম আমি ধরলাম কোনো একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ঠিক আছে, কিংবা একটা ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য হিস্টোরিক্যাল ট্রুথ কিন্তু হতে পারে, নিকট ভবিষ্যৎ নিয়ার ফিউচার, এই ধরনের কাজকে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স কিন্তু করতে পারি। ঠিক আছে, প্রেজেন্ট সিম্পল টেন্সের যদি আমি স্ট্রাকচারটা দেখি তাহলে আমরা কি জানি, সাবজেক্ট বসবে প্রথমে, সাবজেক্টের পর কি বসবে, ভার্ব বসবে, এবং তারপরে কিন্তু একটা আমাদের কি থাকবে, অবশ্যই এক্সটেনশন থাকবে। ঠিক আছে, যেরকম সাবজেক্টের ক্ষেত্রে এখানে কি বসতে পারে, সাবজেক্টের ক্ষেত্রে আমি ধরলাম হি, শি, ইট, কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম কিন্তু এখানে বসতে পারে। ঠিক আছে, সাবজেক্টের পর আমার কি বসবে, ভার্ব বসবে। ভার্বের পর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে কিন্তু একমাত্র আমার কি হচ্ছে, যখন প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচারে কিন্তু আমার থার্ড পারসন সাবজেক্টের সাবজেক্ট প্লাস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, অর্থাৎ হি, শি, ইট, এই কোনো কিছুর নাম বোঝালে কিন্তু প্রেজেন্ট সিম্পল ভার্বের সাথে আমার কি হবে, একটা এস অথবা ইএস, এস অথবা ইএস কিন্তু কি হবে, যুক্ত কিন্তু হবে। ঠিক আছে, শুধুমাত্র কিন্তু ভালো করে মাথায় রাখবেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হচ্ছে, আমার কিন্তু একটা ভার্বের পরে
এস বা ইএস যুক্ত হয়। ঠিক আছে, জাস্ট একটু মনে রাখুন, আমি এক এক করে কিন্তু উদাহরণ দিয়ে সমস্ত জিনিসটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তারপরে আমি ভার্বের পর এস বা ইএস বসালাম, তারপরে কিন্তু আমার প্লাস এক্সটেনশন যেটা রয়েছে সেটা আমি কিন্তু বসিয়ে দিলাম। ফর এক্সাম্পল, সঙ্গে সঙ্গে আমরা এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের ভালো মনে থাকবে। ফর এক্সাম্পল লেখা রয়েছে, ধরুন আই মিস ইউ, তাই তো, আই মিস ইউ, আমি তোমাকে মিস করছি বা আমি তোমাকে খুব মনে করছি। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে আই এখানে হলো গিয়ে আমার কি, আই কিন্তু এখানে একটা আমার সাবজেক্ট, অবশ্যই আই এখানে সাবজেক্ট, তাই তো। তারপরে কিন্তু আমার এসছে এখানে ভার্ব, তারপরে আমার কি এসছে, একটা এক্সটেনশন কিন্তু এসছে, ঠিক কি না। তারপরে আমার কি এসছে, একটা আই মিস ইউ, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন কিন্তু এসছে। ঠিক আছে, ভালো করে কিন্তু বুঝবেন এই জায়গাটা। প্রত্যেকটা উদাহরণ কিন্তু 2 নম্বর উদাহরণ দিচ্ছি, দেখুন প্রেজেন্ট সিম্পল টেন্সের 2 নম্বর কি বলছি দেখুন, উই ওয়ার্ক, WORK, ঠিক আছে, উই ওয়ার্ক হার্ড ফর আওয়ার ফিউচার, উই ওয়ার্ক হার্ড ফর আওয়ার ফিউচার। এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হলো কি এখানে আমার উই, তারপরে কি ভার্ব এসছে, তারপরে আমার কি হয়েছে না এক্সটেনশন কিন্তু ব্যবহার করা হয়েছে, তাই তো। সাবজেক্ট, তাহলে ভালো করে কনস্ট্রাকশনটা বোঝাতে পারছি তো, সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে কিন্তু আমাদের কি এসছে এক্সটেনশন, আমি বা আমরা কঠিন পরিশ্রম করি আমাদের ভবিষ্যতের জন্য, উই ওয়ার্ক হার্ড ফর আওয়ার ফিউচার, তাই তো। আমরা কঠিন পরিশ্রম করি কিসের জন্য, ভবিষ্যতের পরিশ্রম করি আমাদের ভবিষ্যতের জন্য। ওকে, তারপরে দেখুন প্রেজেন্ট সিম্পলের বা ইনডিফিনিট টেন্সে যেটা গুরুত্বপূর্ণ, এবার দেখুন হি বসালাম, রিডস, READS, READS, রিডস এ বুক, BOOK, হি রিডস এ বুক, তার মানে কি সে একটি বই পড়ে। ঠিক আছে, সে একটি বই পড়ে, এখানে কিন্তু আমরা দেখছি হি হলো কি এখানে সাবজেক্ট। এবার আমরা দেখতে পাচ্ছি কি একটা এস কিন্তু এসেছে, তাই না। এখানে কিন্তু আমরা ভার্বের পরে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, একটা কিন্তু এসের ব্যবহার দেখতে পাচ্ছি, এবং তারপরে কিন্তু এক্সটেনশন যেটা রয়েছে সেটা তো রয়েছেই। সুতরাং এখানে কিন্তু আমার সাবজেক্টের পর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেরকম হি, শি, ইট, ঠিক আছে, এগুলোকে আমরা কি জানি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর কিছু নাম বোঝালে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, এস বা ইএস, তখন কিন্তু এটা আমার কিন্তু বসাবো। ঠিক আছে, তখন আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট এরকম কিন্তু থাকবে। এখানে দেখুন কি দিয়েছে, হি দিয়েছে, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে হি, তারপরে ভার্বের পরে এস, তারপরে কি হবে আমার যেটা আছে সেটা এক্সটেনশন যেটা আছে সেটা, তাহলে হি রিডস এ বুক। বোঝা গেল, ক্লিয়ার তো। চলুন নেক্সট আরেকটা দেখাচ্ছি, দেখুন 3 নম্বর আমার কি বলছে, প্রত্যেকটা নিয়ম কিন্তু খাতায় ভালো করে লিখে রাখবেন, নাহলে কিন্তু ধরে ধরে কিন্তু ক্লাস হবে, বুঝতে কিন্তু একবার গন্ডগোল হয়ে গেলে, যেরকম আমরা ভয়েস চেঞ্জ, ডাইরেক্টের সময় ভয়েস চেঞ্জ বলুন, ট্রান্সফরমেশন সেন্টেন্স একেবারে দেখেছেন, পরীক্ষায় চলে এসছে ICDS-এ, সেরকম কিন্তু ধরে ধরে কিন্তু ক্লাস হবে, এবং ধরে ধরে কিন্তু বুঝলে সমস্ত জিনিসটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে, আর কোনো গ্যাপ থাকবে না কোথাও। আচ্ছা, নেক্সট কি বলছে, শি সিংস এ ফোক, FOLK, ফোক সং বলি না, সেই ফোক সং, লোকগীতি যাকে আমরা বলি। শি সিংস এ ফোক সং, এখানে শি হলো গিয়ে আমার সাবজেক্ট, তাই তো, সি হলো সাবজেক্ট, তারপরে আমার কি ভার্বের পরে আমরা দেখতে পাচ্ছি কি একটা এস এসছে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্ব শি, তাই তো, যেটা কিছুক্ষণ আগে বললাম, শি এখানে তারপরে একটা এস এসছে, এবং তারপরে আমরা কি দেখতে পাচ্ছি না এক্সটেনশন কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, শি সিংস এ ফোক সং, ওকে, বোঝা গেল, সে একটি লোকসঙ্গীত গায়। আচ্ছা, এরপরে দেখুন একটা
আমি ইএস দিয়ে, কখন ইএস ব্যবহার হচ্ছে, ইএস যখন ব্যবহার হচ্ছে নিলয়, NILOY, নিলয় গোজ, GOES, নিলয় গোজ টু মার্কেট, নিলয় গোজ টু মার্কেট। এখানে নিলয়কে সাবজেক্ট, গোজ অর্থাৎ ভার্বের পর আমরা দেখতে পেলাম কি এই প্রথম আমরা কিন্তু এক মিনিট, আমরা কি দেখতে পেলাম, ভার্বের পর কিন্তু আমরা এখন ইএস এর ব্যবহার কিন্তু ইএস, ঠিক আছে, এতক্ষণ এস এর ব্যবহার দেখলাম, এখন আমরা কি দেখতে পেলাম না ইএস এর ব্যবহার কিন্তু আমরা দেখতে পেলাম। সাবজেক্ট এখানে নিলয়, তারপরে ভার্ব, তারপরে ইএস এবং তারপরে কি হচ্ছে, তারপরে কিন্তু একটা এর এক্সটেনশন বসেছে, নিলয় গোজ টু মার্কেট, নিলয় বাজারে যায়, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পেয়েছি, এখানে ইএস এর ব্যবহার কিন্তু দেখতে পেলাম, ঠিক আছে। এখানে কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটির ওপর কিন্তু আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের কথা কিন্তু আমরা এখান থেকে জানতে পারি, ঠিক আছে। এবার কিছু যদি আমরা সিঙ্গুলার এবং নাউনের সাথে যদি একটু করে ফেলি, যে ভার্বের সঙ্গে আমরা কখন ইএস এবং এস ব্যবহার করি, নাউনের সঙ্গে কখন আমরা এস এবং ইএস ব্যবহার করি, এইটা একটু ভালো করে মনে রাখবেন, নাহলে অনেক সময় গুলিয়ে যায়। ধরুন ভাব হয়ে গেছে, ভার্ব হবে ভার্ব, ওহো আবার ভার্ব করে দিলাম, ভার্ব একদিকে লিখলাম, আর একদিকে আমি কি লিখছি, নাউন লিখছি, ঠিক আছে। ভার্ব একদিকে লিখছি, নাউন, ভার্বের সাথে আমি কখন এস অথবা ইএস ব্যবহার করছি, নাউনের সাথে আমি কখন এস অথবা ইএস ব্যবহার করছি, ঠিক আছে। তো আমরা ভার্বের সাথে আমরা কখন এস বা ইএস ব্যবহার করব, যখন এটা আমার সিঙ্গুলার ভার্ব হবে। কি ভার্ব হবে বললাম, ভালো করে মাথায় রাখবো, ভার্বের সাথে এস বা ইএস যখন এটা সিঙ্গুলার ভার্ব হবে। নাউনের সময় কখন আমি ইএস, যেমন নাউনের সময় আমি এস বা ইএস ব্যবহার করব যখন আমার কি প্লুরাল ভার্ব হবে, ভার্ব কেন লিখছি, প্লুরাল নাউন হবে, বোঝা গেল। ভার্বের সাথে সবসময় একটু মাথায় রাখবেন যে সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে কিন্তু আমি এস বা ইএস ব্যবহার করব, নাউনের সময় প্লুরাল নাউনের সময় কিন্তু আমি এস বা ইএস ব্যবহার করব, ঠিক আছে। আমি কয়েকটা একটু উদাহরণ দিই, তাহলে দেখবেন ভালো বুঝতে পারবেন। যেরকম গোজ, GOES, ঠিক আছে, গোজ, রিডস, READS, সিঙ্গুলার ভার্বের সঙ্গে কিন্তু রিডস, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, কামস, COMES, এটসেট্রা। আর নাউনের সাথে যেরকম নাউন কোনগুলো, নাউনের সাথে বুকস, পেনস, ওকে, মোবাইলস, এগুলো কিন্তু আমরা নাউনের সাথে কিন্তু এস বা ইএস কিন্তু ব্যবহার করব। এখানে কিন্তু ভার্ব আর নাউনের মধ্যে কিন্তু একটু গুলিয়ে ফেলবেন না, ঠিক আছে। এবার হ্যাবিচুয়াল যে ফ্যাক্টগুলো যেটা বললাম, প্রত্যেকটা আমি কিন্তু উদাহরণ দিচ্ছি। হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে আমরা দেখে নেব যে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্সের কি ব্যবহার আছে, ঠিক আছে। হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কর্ম বলতে পারেন, রেগুলার আমরা যেগুলো করে থাকি, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। বোঝা যাচ্ছে তো? কাউন্ট না বুঝলে কিন্তু বলবেন। হ্যাবিচুয়াল ফ্যাক্টে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের কিন্তু ব্যবহার আমরা দেখে নেব, PS লিখলাম, প্রেজেন্ট সিম্পল। হ্যাবিচুয়াল ফ্যাক্টের আমরা কি জানি, ধরুন একটা আমি হ্যাবিচুয়াল ফ্যাক্ট কী করছিলাম, ধরুন আমি নিয়মিত ব্যায়াম করি, আপনি বলছেন যে আমি নিয়মিত ব্যায়াম করি, তাহলে কি হবে,
আই টেক এক্সারসাইজ EX X I take exercise regularly, ঠিক আছে? আমি নিয়মিত ব্যায়াম করি। I take exercise regularly। বা আপনি এটাও লিখতে পারেন, ধরুন লিখছেন যে সে প্রতিদিন 2 বার করে ওষুধ খায়। তাহলে কি হবে? সে প্রতিদিন 2 বার করে ওষুধ খাচ্ছে। হি তারপরে কি বসালাম? আমি কিন্তু এখানে টেক্স বসালাম, কিন্তু ভালো করে কিন্তু মনে রাখবেন। হি টেক্স মেডিসিন, এই জায়গাগুলো যেন ভালো করে ক্লিয়ার থাকে যে কখন আমি এস বা ইএস এর ব্যবহার করব। কিছুক্ষণ আগে বলেছি আই টেক্স মেডিসিন টুয়াইস এভরিডে, TWICE, টুয়াইস এভরিডে। হ্যাঁ, তাই জন্যই কিন্তু এতবার করে বলা আই টেক্স মেডিসিন টুয়াইস এভরিডে, আমি প্রতিদিন 2 বার করে ওষুধ খাই। ওকে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিয়মিত আর প্রতিদিনের অর্থে কিন্তু আমরা এই অভ্যাসগুলো কর্মগুলো কিন্তু বুঝিয়ে থাকি, ঠিক আছে? এবার কিছু কিন্তু এখানে মনে রাখতে পারেন যে সে সর্বদা যে আমাদের বাঙালি সর্বদা অতিথি সেবায় বিশ্বাসী, ঠিক আছে? এরকম ওয়ার্ডগুলো কিন্তু আমরা প্রেজেন্টে সিম্পলের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে রাখি, ঠিক আছে? এই জায়গাটা একটু ভালো করে দেখে নিন, তাহলে বোঝা গেল হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এবার তাহলে কিন্তু আমি ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য যেটাকে আমরা বলি, সেই ইউনিভার্সাল ট্রুথে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার কিন্তু দেখাচ্ছি। ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে আমার প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমার ব্যবহার। চিরন্তন সত্যর ক্ষেত্রে আমরা কি জানি? সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে দ্য সান, সূর্য পূর্ব দিকে ওঠে। রাইজেস ইন দ্য কি হবে? ইস্ট, সূর্য আমার কি হচ্ছে? পূর্ব দিকে উঠছে। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। দ্য সান, এগুলো আমরা কি জানি? চিরন্তন সত্য যে সমস্ত আছে সেক্ষেত্রে আমরা কি করছি না, আমি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্সের কিন্তু ব্যবহার করছি এখানে। ওয়েস্ট, গাছ আমাদের ছায়া দেয়, ট্রি গিভস আস শেড। এরকম ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের কিন্তু আমরা চিরন্তন সত্যর ক্ষেত্রে ব্যবহারটা কিন্তু আমরা এর কিন্তু সে কিন্তু করে থাকবো, ঠিক আছে? হিস্টোরিক্যাল ট্রুথ যেরকম শাহজাহান তাজমহল তৈরি করেন, এরকম কিন্তু হিস্টোরিক্যাল ট্রুথ। শাহজাহান বিল্ডস দ্য তাজমহল। সক্রেটিস সে একজন ঐতিহাসিক বা শিক্ষা ছিলেন আর কি, শিক্ষা দিতেন। সক্রেটিস তার শিষ্যদের নৈতিকতা শিক্ষা দিতেন। সক্রেটিস টিচেস হিজ ডিসিপ্লিন মোরাল লেসন, ঠিক আছে? এইগুলো কিন্তু সব ঐতিহাসিক ঘটনা। এক্ষেত্রেও কিন্তু আমরা কি করি? হিস্টোরিক্যাল ট্রুথ কিন্তু সেগুলো প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। নিয়ার ফিউচারের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্সে সে আগামীকাল আসবে, হি কামস টুমোরো। নিয়ার ফিউচারের ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স কিন্তু ব্যবহার করে থাকি, যেটা দুটো অ্যাড করলাম আমরা। হ্যাঁ, এটা অনেকেই হয়তো জানেন না, তো আমি কিন্তু এই দুটো অ্যাড করে দিলাম যে হিস্টোরিক্যাল ট্রুথ, শাহজাহান তাজমহল তৈরি করেন, শাহজাহান বিল্ডস দ্য তাজমহল, এবং করেছিলেন বললে কিন্তু আলাদা। আবার ভালো করে কিন্তু বুঝবেন। আবার নিয়ার ফিউচারের ক্ষেত্রে সে আগামীকাল আসবে, হি কামস টুমোরো, তাই না? আমরা কখনো কি করি? হি উইল আমরা করি, সেটা কিন্তু সে আগামীকাল আসবে, ঠিক আছে? আমি তোমাকে খবরটা আগামীকাল জানাবো, আই ইনফর্ম ইউ অফ দ্য নিউজ টুমোরো, ঠিক আছে? আবার আই উইল করলে কিন্তু তখন আবার চেঞ্জ হয়ে যাবে। আমাদের কলেজ আপনি বলতে পারেন 1 তারিখ খুলবে, আওয়ার কলেজ ওপেন্স অন দ্য 1st
ডিসেম্বর, 1 জানুয়ারি, যাই আপনি বলেন না কেন। এরকম ক্ষেত্রে কিন্তু আমরা নিয়ার ফিউচারের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু কিন্তু আমরা এই কিন্তু ব্যবহার করে থাকি। এগুলো একটু ভালো করে যেন দেখে রাখা থাকে। এইবার কিছু আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট আমাদের যে সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার কিন্তু একটুখানি বলে দিচ্ছি, তাহলেই কিন্তু প্রেজেন্ট সিম্পলটা হয়ে যায় এখানে। ঠিক আছে, এবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এবং অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ তিনটের ক্ষেত্রেই কিন্তু আমি একটু বলে দিচ্ছি, যাতে ভালো করে এই জায়গাটায় স্ট্রাকচারটা মাথায় রাখবেন যে প্রেজেন্ট সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমার অ্যাফার্মেটিভ কথার অর্থ কি? হ্যাঁ বোধক। নেগেটিভ মানে না বোধক। ইন্টারোগেটিভ মানে আমরা কি সেন্টেন্স আমরা প্রত্যেকটা কিন্তু ধরে ধরে শিখিয়েছি কোনটা কি সেন্টেন্স, কীভাবে বুঝবো কোনটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ সেন্টেন্স, কোনটা অপটেটিভ সেন্টেন্স, সমস্ত এক্সক্লেমেটরি সমস্ত কিছু কিন্তু বুঝিয়েছি। ওই ক্লাসটা কিন্তু অবশ্যই যদি না দেখে থাকেন, আমি দেখি যদি পারি তো দিয়ে দেবো আই বাটনে, নাহলে কিন্তু প্লেলিস্ট থেকে কিংবা ভিডিও সেকশন থেকে দেখে নিন। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি জানি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো হ্যাঁ বোধক। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমার কি হচ্ছে? সাবজেক্ট আসছে, তারপর কি হবে? ভার্বের পর কিন্তু আমার এস অথবা ইএস হবে। ঠিক আছে, এস অথবা ইএস হচ্ছে, এবং তারপরে আমার কি এক্সটেনশন কিন্তু ব্যবহার হচ্ছে। তারপর কি ব্যবহার হচ্ছে? এক্সটেনশন। একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক। এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবেন যে আই লাইক টু সিং, আচ্ছা ওটাই দিয়ে আমি লোকসঙ্গীত ভালোবাসি। আই লাইক টু সিং এ ফোক সং, FOLK। আই লাইক টু সিং এ ফোক সং, আমি লোকসঙ্গীত গাইতে কী হবে? পছন্দ করি। সিং দিয়েছে কিন্তু, ঠিক আছে। আই লাইক টু সিং এ ফোক সং। সে উপন্যাসটি পড়তে পছন্দ করে। তাহলে আমরা কী লিখব? হি বা শি রিডস এ, সে একটি দিলাম, হি রিডস এ নোভেল। হি, বা আপনি এটা করতে পারেন হি লাইক রিডস এ নোভেল, সে উপন্যাসটি, সে একটি উপন্যাস পড়ে, এটাও করতে পারেন, বা সে একটি উপন্যাস পড়তে কিন্তু পছন্দ করে। এইবার যখন যেটা আমি বলতে যাচ্ছিলাম যে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট সিম্পল টেন্সে যখন আমাকে এটা নেগেটিভে করতে দেবে, ঠিক আছে, সে ঠিক কিন্তু একই সেন্টেন্স, নেগেটিভ ভীষণ গুরুত্বপূর্ণ। নেগেটিভ যখন ঠিক একই সেন্টেন্স আমাকে করতে দেবে, তখন আমি কি করব? পিএস অর্থাৎ প্রেজেন্ট সিম্পল কিংবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে? সাবজেক্ট বসছে, সাবজেক্টের পর আমি কি বসাবো? ডু অথবা ডাজ। ডু অথবা ডাজ আমি বসাবো। তারপরে আমি কি বসাচ্ছি? তারপরে আমি একটা নট বসাবো, ঠিক আছে। তারপর ভার্বের ফার্স্ট, তারপরে কিন্তু আমার এক্সটেনশন হবে। এক্সটেনশন তারপরে কিন্তু আমার এখানে বসে যাচ্ছে। যেরকম প্রথমটা আমি উদাহরণ দিলাম, আই লাইক টু সিং এ ফোক সং, এটা আমি অ্যাফার্মেটিভে দিয়েছি। এটাকেই আমি যদি নেগেটিভে করতে যাই, তখন আমি সাবজেক্ট বসাবো অর্থাৎ আই, তারপরে ডু অথবা ডাস বসাবো। সুতরাং এখানে তো অবশ্যই ডু হবে, তাহলে ডু বসালাম, আই ডু, তারপরে একটা কি বসাবো? নট বসাবো। ডু এর পর আমি কি বসাচ্ছি? ভালো করে বুঝবেন কিন্তু, নট বসাচ্ছি। তারপরে আমি কি বসাবো? আই ডু নট, তারপরে লাইক আছে, তাহলে আই ডু নট লাইক, আই ডু নট লাইক টু সিং এ ফোক সং। ফোক সং একদম কিন্তু সিম্পল, ভালো করে কিন্তু রুলস মনে রাখবেন। সাবজেক্টের পর ডু অথবা ডাজ, তারপরে নট, তারপরে ভার্ব ফার্স্ট ফর্ম, তারপরে কিন্তু আমার এক্সটেনশন কিন্তু আমার বসছে, ঠিক আছে। এটা কিন্তু আমার কি হচ্ছে? নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। এইবার পরবর্তী যে উদাহরণটা দিয়েছিলাম, এটাকে যদি আমি নেগেটিভ করতে যাই, দ্বিতীয়টাকে আমি নেগেটিভ করব, হি রিডস এ নোভেল। তাহলে এই হি রিডস এ নোভেল, এটাকে আমি কি করব? নেগেটিভ করব। হি, তাহলে এটা কি হবে? অবশ্যই ডাজ। হি ডাজ নট
নট বসাচ্ছি রিড, READ, হি ডাজ নট রিড এ নোভেল, NOVEL, ঠিক আছে? তার মানে সে উপন্যাস পড়ে না। তাহলে আমার বোঝা গেল অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এবার একই সেন্টেন্স আমি ইন্ট্রো লিখলাম, হ্যাঁ, ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে আমি যখন যাব, একই সেন্টেন্স, আমি কিন্তু একটাই উদাহরণ দিয়ে ভালো করে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? একই সেন্টেন্স, তখন আমি কি হবে, আমার ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে আমার সেন্টেন্সের কনস্ট্রাকশন কি আছে, প্রথমে কি হবে, আমার ডু অথবা ডাজ কিন্তু ফার্স্ট আসবে, ডু অথবা ডাজের ব্যবহার, তারপরে আসবে কি, তারপরে কিন্তু আমার সাবজেক্ট আসবে, সবকটাই কিন্তু প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট ইনডিফিনিট, যেটাকে যা বলুন না কেন সেটার জন্যই কিন্তু বলছি, ঠিক আছে? এখনও কিন্তু তারপরে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস ওগুলো কিন্তু পড়ে আছে, প্রেজেন্ট সিম্পলটাই কিন্তু বারবার বলছি, গুলাবেন না। ডাজ অথবা ডু বসবে, তারপরে কিন্তু সাবজেক্ট বসবে, সাবজেক্টের পর আমার কি বসবে না, সাবজেক্টের পর কিন্তু আমার সাবজেক্টের পর কী হবে, অবশ্যই নট হবে, সাবজেক্ট পর কী হবে, সাবজেক্টের পর কিন্তু অবশ্যই আমার কিন্তু এখানে নট হবে না, এখানে কিন্তু নট কিন্তু ভুল করেও দেবেন না, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন, এখানে কিন্তু কখনোই কিন্তু নট হবে না, এই জায়গাটা যেন গন্ডগোল না হয়, বারবার করে কিন্তু আমি রিপিট করছি, নটটা বসেও কেটে দিলাম তার জন্য যে এখানে যেন গন্ডগোলটা না হয়। ডাজ ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্ষেত্রে প্রশ্নবোধক বাক্যে ডু অথবা ডাজ বসবে, তারপরে কিন্তু সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে এবং তারপরে এক্সটেনশন বসবে, এক্সটেনশনের পর আমি কি করব, একটা জিজ্ঞাসা চিহ্ন বসাবো। তাহলে আমার যে সেন্টেন্সটা ছিল আই লাইক টু সিং এ ফোক সং, তাহলে এইটাকেই যখন আমি কি করব, আমি যখন ইন্টারোগেটিভে করতে যাচ্ছি তখন ডু বসাবো, ডু এর পর এখানে আই হলো সাবজেক্ট, এখানে ডু আই লাইক LIKE লাইক টু সিং SING সিং এ ফোক সং FOLK বলে জিজ্ঞাসা চিহ্ন আমার, ডু আই লাইক টু সিং এ ফোক সং, বোঝা গেল? আই লাইক টু সিং এ ফোক সং এটা আমার অ্যাফার্মেটিভে ছিল, এটাকে যখন আমি প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে আমি যখন করব তখন ডু অথবা ডাজ বসাবো, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কিন্তু আমার এক্সটেনশন, তাই এখানে কিন্তু কোথাও নট আসবে না, যেটা কিনা আমরা দেখেছি যে প্রেজেন্ট নেগেটিভের ক্ষেত্রে কিন্তু নট এসছে, সেটা কিন্তু কখনোই কিন্তু আনবেন না, ঠিক আছে? কারণ ওটা নেতিবাচক বাক্য করতে হয়েছিল, তাই জন্য কিন্তু আমার এখানে নট আনতে হয়েছিল। এক্ষেত্রে কিন্তু প্রশ্নবোধকের ডু ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে কিন্তু আমার এক্সটেনশন কিন্তু বসছে। তারপরে নেক্সট চেষ্টা করুন, হি রিডস এ নোভেল, হি রিডস এ নোভেল, এইটাকে আপনি কিভাবে করবেন, তাহলে এখানে কি দিয়ে হচ্ছে, ডাজ DOES, হ্যাঁ, ডাজ হি রিড, ডাজ হি রিড এ নোভেল, NOVEL বলে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে এখানে কিন্তু আমার হয়ে গেল কিন্তু আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এইবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার কখন আপনি ডু বসাচ্ছেন, কখন, আমি একটু বেসিক, আমি একেবারেই যারা পারে না তাদেরটাই মনে করে বলছি, যে পারে না হতেই পারে, ভুলে যেতেই পারেন, কখন আমি ডু বসাবো, কখন আমি ডাজ বসাবো। দেখুন এইখানে যখন আই, উই, ইউ এই পার্সনগুলোর জন্য যখন অক্সিলারি ভার্ব থাকবে তখন কিন্তু আমার ডু বসবে, ঠিক আছে? আবার অথবা আরেকটা আপনি দেখতে পারেন যে আই, উই, ইউ, দে এই চারটে পার্সন ছাড়া অন্য অন্য সকল পার্সনগুলোর জন্য কিন্তু অক্সিলারি ভার্বে কিন্তু কী বসবে, ডাজ বসে, ঠিক আছে? এবং ভালো করে মাথায় রাখবেন, আই, উই, ইউ লিখে দেবো, কখন ডু বসবে, কখন ডাজ বসবে, আই, উই, ইউ এইগুলো, এই পার্সনগুলোর জন্য অক্সিলারি ভার্বে কি বসবে, ডু বসবে, আর আই, উই, ইউ, দে এই চারটি পার্সন ছাড়া অন্যান্য সকল পার্সনগুলোর জন্য অক্সিলারি ভার্বে কি বসবে, এগুলো ছাড়া কিন্তু সকল অক্সিলারি ভার্বের পরে আমার
ডাজ বসবে, ঠিক আছে। এবং ডু ডাজ থাকা মানে বাক্যটি আমরা জানি কি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্সে কিন্তু রয়েছে, কেননা ডু ডাজের পরবর্তী মেন ভার্ব সর্বদাই কিন্তু বেস ফর্ম অর্থাৎ V1 যেটা আমাদের ভার্বের ফর্ম বলি সেই ফর্মেই কিন্তু হয়, ঠিক আছে, এছাড়া কিন্তু হয় না। তাই জন্য ডু ডাজ থাকলেই আমরা কি জানি সেটা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু রয়েছে, ঠিক আছে। ভালো করে কিন্তু তাহলে মাথায় রাখবেন যে আই, উই, ইউ এই পার্সনগুলো যখন থাকবে তখন আমি ডু বসাবো, ঠিক আছে। যেরকম এই যে আই ডু নট, এই দেখুন আই লাইক টু সিং এ সং, ঠিক আছে, এখানে রয়েছে, তাহলে আমি কি বসিয়েছি, আমি কিন্তু এখানে ডু বসিয়েছি। এখানে আমি কি বসিয়েছি, তখন কিন্তু এই অক্সিলারি ভার্বে কিন্তু ডু বসে। আবার যখন এই দেখুন লাস্টের যে ডাজ বসিয়েছি, হি রিডস এ নোভেল, হি ডাজ এখানে কিন্তু বসেছে। তাহলে মানে আই, উই, ইউ এগুলো দে, এগুলো ছাড়া যখনই থাকবে আই, উই, ইউ, দে ছাড়া যখন কোনো থাকবে তখন আমি কি বসাবো, ডাজ কিন্তু বসাবো। তাহলে আশা করি বুঝতে পেরেছেন মোটামুটি। হ্যাঁ, এটাই ভালো করে আজকে অন্তত রিভিশন দিন। নেক্সট কিন্তু আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এইভাবে কিন্তু প্রত্যেকটা টেন্স কিন্তু একদিন করালে গুলিয়ে যাবে। হ্যাঁ, একটু কিন্তু যেইভাবে পরীক্ষায় আসে সেইভাবে কিন্তু চেষ্টা করছি করানোর, কেননা ওখানে কিন্তু পরীক্ষায় এরকমই অ্যাফার্মেটিভ থেকে হয়তো আপনাকে নেগেটিভে করতে দেবে, কিংবা অ্যাফার্মেটিভ থেকে আপনাকে ইন্টারোগেটিভে করতে দেবে, কিংবা একটা আপনাকে সিম্পল থেকে কমপ্লেক্সে করতে দেবে, এরকম টাইপেরই কিন্তু পরীক্ষায় আসবে। তাই জন্য কিন্তু শুরুটা বুঝিয়ে দিয়ে নিয়মটাকে মিক্সড করে ঢুকিয়ে দেওয়া, এটাই কিন্তু আমার মোটামুটি একটা কাজ ছিল, সেটাই কিন্তু আশা করি আপনাদের চেষ্টা করেছি ইনপুট দেওয়ার। অবশ্যই ফিডব্যাক দেবেন ভালো লাগলে, এবং কোথাও যদি মনে হয় সেটাও বলতে পারেন। আশা করি ভালো লাগবে। ক্লাসটি অবশ্যই লাইক করেন, শেয়ার করেন। সো থ্যাংক ইউ।